हरिओम नमस्ते संस्कृत कक्षे सर्वेषां स्वागतम। तो प्रिय द्वादश श्रेणीर भाई बोनेरा आज के आमी तोमादेर पढ़ाते चलेছি कोश्चेन पैटार्नेर 12 जे तोमादेर अनुच्छेद थाकबे। तो सेखाने एर आगेर क्लासे आमी एकटी बोले दिएछिलाम सेटी हच्छे रामायणम। आज के बोलबो हच्छे महाभारतम एवं तब प्रिय कवि। किभाबे लिखबे এটা কিন্তু যথাযথভাবে তোমাদের শিখতে হবে, নইলে লিখতে পারবে না। আর অনুচ্ছেদ খুব অল্পের মধ্যে লিখতে হবে, 5টি বা 6টি বাক্যের মধ্যে শেষ করতে হবে। তো চলো দেখা যাক। তো দেখো এখানে কি দেওয়া আছে, মহাভারতম। কি দেওয়া আছে বলো তো, জোরে বলো, মহাভারতম। এবারে তোমরা কিভাবে লিখবে মহাভারত? মহাভারত যদি পরীক্ষায় আসে যে অনুচ্ছেদ কি করতে হবে, অনুচ্ছেদ লিখতে হবে। মনে করো মহাভারত দিয়ে দিল, কিভাবে লিখবে? খুব অল্প, ঠিক আছে, অল্প লাইনের মধ্যে বা 5 থেকে 6টি বাক্যের মধ্যে কি করতে হবে, লিখতে হবে। কথা বলবে না, ঠিক আছে, অধিকম মাস্তু। এবারে দেখো মহাভারত। আচ্ছা মহাভারত কে রচনা করেছিলেন বাংলায় বলো তো, সংস্কৃত পড়ে যাচ্ছি, কে রচনা করেছিলেন? এবারে যেসব ভাই বোনু আমাকে তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদের মনে রাখতে হবে যে মহাভারত যদি অনুচ্ছেদ লিখতে যাও বা যে কোনো বিষয় যখন লিখতে যাবে আগে মনে রাখতে হবে সেটা রচয়িতা। যেমন হচ্ছে মহাভারত কে লিখেছিলেন সেটা লেখার পরে তারপরে লিখতে হবে মহাভারতের কয়টি পর্ব ছিল, মহাভারতে অ্যাকচুয়ালি কি হয়েছিল, মূল বিষয় কি, এই সম্পর্কে কিন্তু খুব ছোট্ট করে লিখতে হবে। তো দেখো সবাই দেখো যে আমি কিভাবে বলছি যে মহাভারত কে লিখেছিলেন, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। তাহলে প্রথম লাইনে আমি লিখে দিচ্ছি না, এমনি বলছি, তাহলে প্রথম লাইনে কি লিখতে হবে ভালো করে শুনবে, ঠিক আছে? যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবেন মহাভারতম ইতি মহাকাব্যম রচিতম। কি হলো তাহলে, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবেন মহাভারতম ইতি মহাকাব্যম রচিতম। কি বোঝা গেল যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব কি করেছিলেন, মহাভারত এই মহাকাব্যটি রচনা করেছিলেন। তারপরে লাইনে যে তত্র কাব্যে অষ্টাদশ পর্বাণি সন্তি, তত্র কাব্যে অষ্টাদশ পর্বাণি সন্তি। তত্র কাব্যে বলতে মহাভারতে কয়টি পর্ব আছে? 18টি। কয়টি আছে? 18টি, ঠিক আছে। তারপরে কি আছে যে মহাভারতে কি হয়েছিল, মহাভারতে কি হয়েছিল বলো তো, আওয়াজ করো। কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল। তাহলে লিখতে হবে কি মূল বিষয়, মূল বিষয় যেহেতু কৌরব পাণ্ডবদের কি যুদ্ধ, তাই না? এবারে তাহলে লিখতে হবে যে কৌরব পাণ্ডবয় মহাউদ্যম অন্য বৃত্তান্তম চ অত্র মহাভারতে অস্তি। কি বললাম যে কৌরব পাণ্ডবয় মহাউদ্যম অন্য বৃত্তান্তম চ অত্র মহাভারতে অস্তি। এটার বাংলা কি হচ্ছে যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে মহাযুদ্ধ, মহাউদ্যম যখন উচ্চারণ করে মহাউদ্যম, ইউথ এরকম উচ্চারণ হয়, ইউদ্যম, ঠিক আছে। তাহলে মহাভারতে কি কৌরব পাণ্ডবদের যে মহাযুদ্ধ এবং অন্যান্য যে ঘটনাবলী এই মহাভারতেই আছে। তারপরে লাইনে কি লিখবো আমরা, যে মহাভারতে আরেকটি অংশ ছিল, কি অংশ বলো তো, গীতা। গীতা ছিল না, শ্রীমদ্ ভগবত গীতা কি ছিল, যে মহাভারতের মধ্যেই ছিল। তাহলে সেটাও এক লাইনের মধ্যে লিখতে হবে যে মহাভারতে, কি বললাম বলো তো, মহাভারতে গীতা নাম অংশ, মহাভারতে গীতা নাম অংশ দর্শন সার রূপেণ গণ্যতে, দর্শন সার রূপেণ গণ্যতে। মানে মহাভারতে যে গীতা নামক অংশটি আছে সেটি দর্শনের বিষয়বস্তু হিসেবে ধরা হয়। কার বিষয়বস্তু হিসেবে? দর্শনের বিষয়বস্তু হিসেবে ধরা হয়। আচ্ছা বোঝা যাচ্ছে? এমনিতে লিখে দিলে অনেকটা সময় লাগবে, সেজন্য বলে দিচ্ছি। আর যারা আমাকে ভিডিওতে দেখছো, যেসব ভাই বোনু আমার কথা শুনে শুনে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। তো কোথায় ছাড়লাম, যে মহাভারতে গীতা নামা অংশ দর্শন সার রূপেণ গণ্যতে। মহাভারতে যে গীতা নামক অংশটি আছে সেটি নাকি দর্শনে কি বিষয়বস্তু হিসেবে ধরা হয়। তারপরে আছে অশ্ব গ্রন্থস্য মানে এই গ্রন্থের বলতে কোন গ্রন্থের কথা বলছি আমি বলো তো, মহাভারত। অশ্ব গ্রন্থস্য বলতে মহাভারত। অশ্ব গ্রন্থস্য বিষয়বস্তু চরিত্রাণি। কি বললাম? অশ্ব গ্রন্থস্য বিষয়বস্তু চরিত্রাণি। অদ্যপি
স্মাকম গবেষণা বিষয়ানি ভবন্তি। আবারও বলছি, অশ্ব গ্রন্থস্য বিষয়বস্তু, অশ্ব গ্রন্থস্য বলতে মহাভারত, অশ্ব গ্রন্থস্য বিষয়বস্তু চরিত্রানি অদ্যাপি স্মাকম গবেষণা বিষয়ানি ভবন্তি। তাহলে মহাভারতের যে বিষয়বস্তু, মহাভারতের যে চরিত্রগুলি আজও আমাদের গবেষণার বিষয়, ঠিক আছে? বা বিভিন্নভাবে বলা যায় যে আজও মানুষের মুখে মুখে তাদের সেই চরিত্রগুলির কথা কি হয়, চর্চিত হয়। এই হচ্ছে তোমাদের মহাভারত। তাহলে কয়টি লাইনের মধ্যে শেষ করতে হবে? 5 থেকে 6টি, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারছো? তাহলে লিখে দিলাম না, ঠিক আছে? লিখে দিলাম না। আর যারা বা যেসব ভাই বোন দূর দূরান্ত থেকে আমাকে দেখছো, আমি বারংবার বলছি, তোমরা শুনে শুনে লিখে নাও, ঠিক আছে? আর যদি বোর্ডে লিখে দেই তাহলে হচ্ছে ভিডিওটি খুব লম্বা হবে, ঠিক আছে? আর আর কিছু বলবো না, এবারে তোমাদের কাছে চলে আসি। তো এবারে কি আছে, নেক্সট কি আছে? কয়টি বলেছিলাম ফার্স্ট ক্লাসে? কয়টি বলেছিলাম প্রথম ক্লাসে? 3টি। এবারে কি আসবো, কি আছে দেখো তো? তব প্রিয় কবি। কি আছে? তব প্রিয় কবি। কি দেওয়া আছে? তব প্রিয় কবি। তারপরে অথবাদি কি আছে? মম প্রিয় কবি, মম প্রিয় কবি। তারপরে কবি কালিদাস। কি আছে? কবি কালিদাস। এবারে যদি আসে যে তোমার প্রিয় কবি, তব প্রিয় কবি বলতে তোমার প্রিয় কবি, মম প্রিয় কবি বলতে আমার প্রিয় কবি, কবি কালিদাস বলতে কবি কালিদাস। এই উত্তরটি যেভাবে, এই প্রশ্নটি যেভাবেই আসুক, ঠিক আছে, 3 ভাবে আসতে পারে, একটি উত্তর হবে। এবারে কালিদাস সম্পর্কে লিখতে গেলে কি হবে? প্রথমে কালিদাস সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো এবারে যেহেতু তব প্রিয় কবি যদি আসে, তাহলে আমি প্রথম লাইনে কি কি লিখবো? যে মম প্রিয় কবি কালিদাস, ঠিক আছে? এক লাইন লিখে দেই, মম প্রিয় কবি, এটা কবি, হ্যাঁ, মম প্রিয় কবি কালিদাস, মম প্রিয় কবি কালিদাস। এমন করে শুরু করতে হবে। কি দেওয়া আছে দেখো, মম প্রিয় কবি কালিদাস, মানে আমার প্রিয় কবি হচ্ছে কালিদাস। কি হচ্ছে? আমার প্রিয় কবি কালিদাস। এবারে কালিদাসের জন্ম তারিখ এইসব লিখতে হবে। তো বলা আছে কালিদাস কোন সময়ে জন্মগ্রহণ করেছেন, এটি এখনো পর্যন্ত কেউ বলতে পারেন না বা সঠিকভাবে বলতে সমর্থ নন। তাহলে কি লিখতে হবে? এই লাইন দিয়ে শুরু করব, ঠিক আছে? মম প্রিয় কবি কালিদাস স কদা অজায়ত। স বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? স বলতে সে বলতে কালিদাস, তাই না? কবি কালিদাসকে বোঝানো হচ্ছে যে স কদা অজায়ত, স কদা অজায়ত মানে সে কখন জন্মগ্রহণ করেছিল বা কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন। ইতি না বক্তুম সাক্ষ্যতে, ইতি না বক্তুম সাক্ষ্যতে, এটি বলা সম্ভব নয় বা সঠিকভাবে বলা সমর্থ নয়, ঠিক আছে? তারপরে দেখো, এবারে বান্না বরপুত্র, বান্না বরপুত্র কালিদাস, বান্না বরপুত্র কালিদাস লিখতে হবে এমন করে, এই লাইনটা থাক, হ্যাঁ? ঠিক আছে, এতটুকু দেখাই দিলাম, যেহেতু উচ্চারণটা একটু অন্য টাইপের। বান্না বরপুত্র কালিদাস, কি বললাম? বান্না বরপুত্র কালিদাস। আচ্ছা, বোঝা যাচ্ছে আমি কি বলছি? আমি তোমাদের প্রথমে বললাম কি, ও ভাই আমার মুখের দিকে দেখো, ঠিক আছে? পশ্যন্তু সর্বে মামা মুখম, সবাই দেখো আমার মুখটি, ঠিক আছে? আর বলবো কিছু? হ্যাঁ, বলবো না। তাহলে শুরু করবো, মম প্রিয় কবি কালিদাস, আমার প্রিয় কবি কালিদাস। তারপরে কি লিখতে হবে? কালিদাসের জন্ম, ঠিক আছে? যেহেতু কালিদাসের জন্ম এখনো পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব নয়, তাহলে লিখতে হবে স কোদা ও জায়ত ইতি বক্তুম ন শক্যতে, সে কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন এটি বলা সম্ভব নয়। তারপরে কি লিখতে হবে? বান্না বরপুত্র, বান্না বরপুত্র কালিদাস অভিজ্ঞান শকুন্তলম, কি বললাম? অভিজ্ঞান শকুন্তলম। নামটা কি প্রথম? গালে হাত দিয়ে থাকবে না।
অভিজ্ঞান শকুন্তলম, তারপরে বিক্রম উর্বশীয়ম, মালবিকা অগ্নিমিত্রম চ নাটকত্রয়ম। ঠিক আছে, কি বললাম যে বান্না বরপুত্র কালিদাসঃ অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম, বিক্রম উর্বশীয়ম নাটকত্রয়ম। তারপরে বলতে হবে যে রঘুবংশম, রঘুবংশম, মেঘদূতম, ঋতু সংহারম, আর কি ছিল, কোনটা ছাড়া পড়লো, যে কালিদাসের যে 4টি কাব্য কি কি ছিল, রঘুবংশ ছিল, গুনবে রঘুবংশ, ঠিক আছে, বাংলায় বলছি রঘুবংশ, তারপরে হচ্ছে মেঘদূত, তারপরে হচ্ছে ঋতু সংহার, তারপরে হচ্ছে কুমার সম্ভব, 4টি। কালিদাস কয়টি নাটক রচনা করেছিলেন বলতো? 4টি। আমি তো কাব্যের কথা বলছি, কাব্য হচ্ছে 4টি, নাটক হচ্ছে 3টি। ভালো করে শোনো, আবারও বলছি, কবি কালিদাস 3টি নাটক রচনা করেছিলেন। বাংলায় বললে কবি কালিদাস 3টি নাটক রচনা করেছিলেন। কি কি নাটক ছিল? বাংলায় বলছি অভিজ্ঞান শকুন্তলম, কি অভিজ্ঞান শকুন্তলম, তারপরে হচ্ছে বিক্রম উর্বশীয়ম, ঠিক আছে, বা বিক্রম উর্বশীয়, ঠিক আছে, তারপরে হচ্ছে মালবিকা অগ্নিমিত্র, মালবিকা অগ্নিমিত্র। তাহলে 3টি নাটক রচনা করেছিলেন কে বলতো? কবি কালিদাস, কবি কালিদাস। আর 4টি কাব্য রচনা করেছিলেন। কয়টি কাব্য? 4টি কাব্য, ঠিক আছে। কাব্যগুলির নাম হচ্ছে, যেমন হচ্ছে কি রঘুবংশ, ঠিক আছে, মেঘদূত, ঋতু সংহার, কুমার সম্ভব। এগুলো কি কি আমরা সংস্কৃত লিখবো। কিভাবে লিখবো? সংস্কৃত। যেমন তাহলে কি লিখতে হবে, যে বান্না বরপুত্র কালিদাসঃ অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমা উর্বশীয়ম, বিক্রমা উর্বশীয়ম, মালবিকা অগ্নিমিত্রম নাটকত্রয়ম, রঘুবংশম, মেঘদূতম, ঋতু সংহারম, কুমার সম্ভবম ইতি কাব্য চতুষ্টয়ম বিরচিতওয়ান, বিরচিতওয়ান। তাহলে এটার পুরো বাংলাটা বললে কি হবে, যে বাণীর বরপুত্র কালিদাস কি করেছিলেন? অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম উর্বশীয়ম, মালবিকা অগ্নিমিত্রম, এমনকি এই 3টি নাটক আর হচ্ছে 4টি কাব্য। কাব্যের নাম রঘুবংশ, তারপর হচ্ছে ঋতু সংহার, মেঘদূত, আর হচ্ছে কুমার সম্ভব, ঠিক আছে, এগুলি কি করেছিলেন? রচনা করেছিলেন। তাহলে কয়টি নাটক রচনা করেছিলেন বলতো? কয়টি নাটক? 3টি নাটক। আর কয়টি কাব্য রচনা করেছিলেন? 4টি। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবারে হচ্ছে তারপরে আর 2টি লাইন লিখবো, সেই 2টি হচ্ছে যে কালিদাসস্য অভিজ্ঞান শকুন্তলে, ঠিক আছে, অভিজ্ঞান শকুন্তলা নাটকে লিখতে হবে, অভিজ্ঞান শকুন্তলা নাটকে কালিদাসস্য প্রকৃতি চিত্রানাম পঠিত্বা, কালিদাসস্য প্রকৃতি চিত্রানাম পঠিত্বা। মানে কি বলা হচ্ছে এখানে? অভিজ্ঞান শকুন্তলা নাটকে, মানে অভিজ্ঞান শকুন্তলা নাটকে কালিদাসস্য মানে কালিদাসের, কালিদাসস্য উচ্চারণ হয়, কালিদাসস্য কালিদাসের প্রকৃতি চিত্রনাম পঠিত্বা, প্রকৃতির যে বর্ণনা এটি পড়ে আহম মুগ্ধ ভবামি, আমি মুগ্ধ হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। তাহলে কি হলো, যে অভিজ্ঞান শকুন্তলা নাটকের কালিদাসের যে প্রকৃতির বর্ণনা সেটি পড়ে আমি মুগ্ধ হয়েছি বা আমার খুবই ভালো লেগেছিল, ঠিক আছে। অতঃ কালিদাসঃ মম অতীব রোচতে, অতঃ কালিদাসঃ মম অতীব রোচতে, অতঃ বলতে সেই জন্য, ঠিক আছে, কালিদাস মম বলতে আমার, রোচতে বলতে পছন্দ করা, সেই জন্য কালিদাস আমার খুবই পছন্দ বা আমার প্রিয় কবি। হয়ে গেল কয়টি বাক্যের মধ্যে? 6টি বাক্যের মধ্যে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে তো? বুঝতে পারছো? তাহলে এমন করে লিখতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, আবার বলছি, লাস্টবারের মতো যারা দূর দূরান্ত থেকে আমাকে দেখছো বা আমার এই ভিডিওটি দেখতে চলেছো বা এই মুহূর্তে দেখছো, তো তোমরাও মনে রাখবে যে সংস্কৃত বিষয়ে যে অনুচ্ছেদ কোশ্চেন প্যাটার্নে 12তে আসে, তো সেখানে 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি সংস্কৃত বিষয় লিখতে হয়। এবারে যে বিষয়ের উপরে লিখতে বলবে সেই বিষয় সম্পর্কে কিন্তু একটু হলেও জানতে হবে। যেমন কবি কালিদাস সম্পর্কে লিখতে হলে কবি কালিদাসের প্রথম পরিচয় দিতে হবে, তারপরে তিনি কি কি কাব্য বা নাটক রচনা করেছিলেন সেগুলির পরিচয়, তারপরে সেই কাব্য বা নাটকগুলির মধ্যে তোমার সব থেকে কোনটি ভালো লেগেছে বা কোনটি পড়ে তুমি মুগ্ধ হয়েছো, এমন করে লিখে শেষ করতে হবে। তো ঠিক আছে, তো তোমাদেরকেও বলছি আমি আপাতত যে প্রবন্ধ, ঠিক আছে, প্রবন্ধ আজকের থেকে প্রবন্ধ হচ্ছে শেষ বলতে 5টি লেখাবো বলেছিলাম, যে কোনো মানে প্রথম ভিডিওতে আমি 3টির কথা বলেছিলাম, 3টি ক্লোজ হয়ে গেল, আরো 2টি কবে দিব? টেস্ট পরীক্ষার আগে, ঠিক আছে। তো এই 3টি ভালো করে পড়বে। তো
তাহলে কি কি থাকলো? রামায়ণম থাকলো, মহাভারতম, আর হচ্ছে তব প্রিয় কবি। তো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য দ্য ডিজিটাল এডুকেয়ারের যে ভিডিওগুলি সেগুলো ভালোভাবে দেখো, নিজেকে তৈরি করো। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।